এই হচ্ছে সড়কের দাগ মিটানোর জন্য জল মারা হয়েছে সড়ককে। এখানে সড়কটিকে নিজস্ব পৈতৃক সম্পত্তি হিসেবে বানিয়ে নেওয়া হয়েছে। তার উপরে মাটি ফেলেছেন, যিনি এই রাস্তার উপরে মাটি ফেলেছেন তিনি কিন্তু সম্পূর্ণ দায়ী এই গতকালকের যেটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই দুর্ঘটনার জন্য। তো আজকের সমস্ত ভিডিও হবে ফ্ল্যাশ লাইটে। ভিডিওর শুরুতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকের ভিডিওটি একটু দীর্ঘ হবে, সম্পূর্ণ দেখবেন। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি বাগাবাজার। আপনারা অবগত আছেন যে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাহনের পিছন দিকে ধাক্কা দিয়ে নূর আমিন নামের একটি ছেলে, যাকে চুটু নামে পরিচিত, ভাগাবাজারের ব্যবসায়ী ছেলে, গতকালকে সে মারা যায়। এভাবে এই ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে প্রতিনিয়ত ঘটছে এ ধরনের দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা গাড়ির পিছন দিকে ধাক্কা। তো সড়কের উপর ঠিক কিভাবে গাড়িগুলো দাঁড় করে রাখা হয়? ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের বর্তমান সময়ে আমরা অবস্থান করছি ভাগাবাজার। কিলোমিটার বা ১৫ কিলোমিটারের মধ্যে কয়টি গাড়ি আমরা সড়কের উপর দাঁড় করানো অবস্থায় দেখতে পাই, আর গাড়িগুলো কি অবস্থানে রয়েছে সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। এখানে পুলিশের কি ভূমিকা থাকা প্রয়োজন ছিল, আর যে সমস্ত বাহন এভাবে দাঁড় করে রাখা হয় সেই সমস্ত বাহন এভাবে দাঁড় করিয়ে রাখার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কি, সবকিছু আদ্যপান্ত আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। তো সেই জন্য আজ আমার সহযোগী হিসাবে আমার সঙ্গে থাকবে আরো এক সিনিয়র সাংবাদিক বন্ধুবর আমির হোসেন। তো আমির এবং রাজীবের সঙ্গে আমরা দুজনেই আজ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে করছি। তো সর্বপ্রথম আমি আমির হোসেনকে ডেকে নিচ্ছি আমার ভিডিওতে সংযোগ হওয়ার জন্য। তো বন্ধুবর আমির, এই মুহূর্তে আমি তার সাথে কন্ট্যাক্ট করেছি কিন্তু এখনো সে বেরিয়ে আসেনি। তো চলে এসেছে বন্ধুবর আমির। ঠিক এই মুহূর্তে আমরা যে উদ্দেশ্যে আমরা বেরিয়েছি সেই উদ্দেশ্য সম্বন্ধে তুমি অবগত? আমরা সংবাদ জগতের সঙ্গে জড়িত রয়েছি। হানির ঘটনা যেগুলো আমাদের চোখের সামনে ঘটে থাকে, এক একটা পরিবার, এক একটি জীবন ধ্বংস হয়ে যায়, এক একটি পরিবার পথে নেমে যায়, এক একজনের প্রাণহানির ঘটনায় একটা মায়ের কুল খালি হয়ে যায়, একটা স্ত্রী বিধবা হয়, কয়েকটি সন্তান তাদের পিতৃ হারিয়ে ফেলেন, একটা পরিবার রাস্তায় বসে যায় একটা সামান্য সময়ের নেগলিজেন্সির কারণে বা অসাবধানতার কারণে বা বেখিয়ালির কারণে। যেটা উল্লেখ করেছেন যে গতকাল বাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সম্মুখে ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মেরে বাইক আরোহী সড়কে ছিটকে পড়ে নূর আমিন বড়গুইয়া, যাকে ছোট নামে পরিচিত, তার প্রাণহানি ঘটেছে। তার পরিবারের শোকাবহ পরিস্থিতি আজ আমরা সচক্ষে দেখেছি। নয়, সোনাবাড়িঘাট থেকে শুরু করে লাইলাপুর পর্যন্ত প্রতি বৎসরের মধ্যে ৩৬৫ দিনের মধ্যে হয়তো ৩০০ দিন এ ধরনের ঘটনা ঘটে থাকে এবং প্রাণহানির ঘটনা ঘটে থাকে। তো এই সমস্ত দুর্ঘটনায় যাতে এক একটি পরিবার পথে না বসে, কোনো প্রাণহানি না ঘটে, তার জন্য আজকের এই ভিডিওটা সচেতনতামূলকও বলতে পারেন। আর আমি এই মুহূর্তে আমার বন্ধুগণ রাজীব হোসেনের ক্যামেরা ওই দিকে মুখ করানোর কথা বলছি। এই দেখুন সম্মুখে আমরা এখনই যাচ্ছি, আমি দেখানোর চেষ্টা করছি। ঠান্ডার মরশুম, প্রচন্ড কুয়াশা নামে একটা গাড়ি এদিক থেকে আসার পর, এটা মিজোরামগামী গাড়ি, এটা হলো যাওয়ার পথে লেফট সাইড, যে কোনো গাড়ি লেফট সাইডে যেতে হয়। এই হলো সড়কের স্টার্ট, এই হলো প্রশাসনের দেওয়া হোয়াইট বর্ডার, তারপরে এই রয়েছে গাড়ির শেষ অপশন। ঘন কুয়াশার কারণে এবং এই যে ধুলোবালুযুক্ত একটি তরপাল, তাতে হয়তো কোনো ড্রাইভারের তাও কোনো ব্যাকলাইট জ্বালানো নেই, এখানে দিব্যি দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো এক একটা গাড়ির পিছনে কি প্রশাসনের লোকেরা, পুলিশের লোকেরা কি পাহারা দেবেন? যারা গাড়ি বন্ধ করেছেন তাদের মানসিকতা দেখুন। তারা যদি এই গাড়িটা নির্দিষ্ট কোনো জায়গায় জনবহুল এলাকা ছাড়া সুন্দরভাবে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখতেন, তাহলে এই ধরনের দুর্ঘটনা আটকানো যেত বলে আমি অন্তত মনে করি। কারণে পিছন দিক থেকে যদি কোনো বাইক আরোহী কিংবা তো কোনো গাড়ি আসে, তাহলে তৎক্ষণাৎ সে দেখতে পারবে না আর দুর্ঘটনার শিকার হতে পারে। আমরা ভিডিও শুরুতেই উল্লেখ করেছি সাদা পরে বেরিয়েছি, যদিও নভেম্বর আজকে শেষ। আমি নভেম্বরের শেষ তারিখ
ভিডিওটি ধারণ করছি আগামীকালকে ডিসেম্বর। আমাদের এত অঞ্চলে তেমন ঠান্ডা এখনো পড়েনি, যেটা উল্লেখ করব, আমাদের এত অঞ্চলে ঠান্ডা এখনো পড়েনি। আর আরেকটি উল্লেখযোগ্য যেটা বিষয়, সেটা হচ্ছে এই মিজু পাহাড়, যেটা লোসাই পাহাড়, সেই পাহাড়ের একদম পাদদেশ অঞ্চলে এগুলো। এত অঞ্চলে কিন্তু কুয়াশা খুব বেশি পড়ে, খুব বেশি কুয়াশা পড়ে থাকে। তো ভাইটি যে কথাটি উল্লেখ করেছিল, এখানে সেফটি বলে এই বাহনটির পিছনে কেউ যে ধাক্কা মারবে না, এখানে কোনো পার্কিং লাইট, হ্যাঁ, এভাবে আরো অনেকগুলো বাহন আমার বন্ধু উল্লেখ করেছে। আমরা এগিয়ে যাব। আমি এগিয়ে যাওয়ার আগে একটা বিষয় উল্লেখ করতে চাইছি। ঠিক এ সময়ে আমি দৃষ্টিসীমা যখন নিচে নেমে আসে কুয়াশার কারণে, এটা বাজার, আমরা এই ভিডিওটি যেখান থেকে ধারণ করছি সেটা কিন্তু বাজারের একটা অংশে এই বাহনটি দাঁড় করানো রয়েছে। আমরা আরো এভাবে এই যে কয়েক কিলোমিটার আমরা যাব, যতটি গাড়ি পাবো সবগুলো কি অবস্থানে রয়েছে সম্পূর্ণ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। সঙ্গে থাকবেন আশা করছি। আকবর রেস্টুরেন্ট, এই সেই দোকান, যে দোকানটি চালাতো ছোটু, যে গতকাল রাতে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছন দিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে যায়। আর তার দোকানের ঠিক সম্মুখে আমরা একটি গাড়ি দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে। আমাদের ক্যামেরা, আমরা যখনই এই দোকানটি যখন ক্যামেরা করছি, তখন রোডে এখানে দাঁড়িয়ে থাকা একটি বাহন ঠিক সড়কের অর্ধেক অংশ জুড়ে দাঁড়িয়েছিল। সেই বাহনটি এখান থেকে পালিয়ে গিয়েছে। হয়তো সে আমরা যে এখানে ভিডিও রেকর্ডিং করছি, আমরা পিছন দিক থেকে ভিডিও রেকর্ডিং করে আসছি, সেটা হয়তো সে অবগত হয়ে গেছে, সে পালিয়ে গেছে। আমরা বাগাবাজারেরই একটি অংশ, দক্ষিণ প্রান্তে এসেছি। দেখতে পাচ্ছেন পার্কিং লাইট জ্বালানো নেই, গাড়ি পার্ক করা রয়েছে সম্পূর্ণ। কিন্তু এই হলো সড়কের শেষ সড়ক, কোনো ধরনের সেফটি নেই, পুরো সড়ক জুড়ে দাঁড়িয়ে রয়েছে একটি গাড়ি। আর ওই আগে আমরা যে গাড়িটি দেখিয়েছিলাম, ঠিক তদ্রুপ ভাবে তারপাল রয়েছে। এই তারপাল এত ধুলাবালুযুক্ত যে এখানে দূর থেকে ঘন কুয়াশার জন্য কোনো বাইকওয়ালা, কোনো গাড়িওয়ালা টাহর করতে পারবে না, তখন পিছন দিকে ধাক্কা মারবেই। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের এই অংশ যেন পার্কিং হয়ে গিয়েছে, সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই আরো একটি গাড়ি দেখতে পাচ্ছেন, ওই গাড়ির আগে আমরা এসেছি এখন। বর্তমানে এখানেও একটি গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে, একই অবস্থা, একই পরিস্থিতি। আর জাতীয় সড়কের একদম উপরে রয়েছে। এছাড়া আপনারা লক্ষ্য করছেন যে আমরা এখন পর্যন্ত যতটা গাড়ি আপনাদেরকে দেখিয়েছি, কোনোটা দূরপাল্লার লরির মধ্যে পার্কিং লাইট জ্বালানো নেই, কোনো সেফ সিকিউরিটি নেই। কিন্তু আমরা যদিও একেবারে সড়কের উপরে গাড়িটি দাঁড় করিয়ে রাখা হয়েছে, তথাপিও কিন্তু প্রশংসা করতে হয় এই জন্য যে পার্কিং লাইট অন্তত জ্বালানো রয়েছে মিজোরামের উদ্দেশ্যে। আর এখানে আরো একটি গাড়ি খাড়া রয়েছে আগের মতো, অন্তত সাদা বর্ডারের ভিতরে যদিও রয়েছে, কিন্তু পার্কিং লাইট জ্বালানো নেই, সেফ সিকিউরিটি নেই। দেখুন সামনে একদম সড়কের মধ্যে রয়েছে আরো একটি গাড়ি। তো এভাবে সারিবদ্ধভাবে ক্রমান্বয়ে গাড়ি রয়েছে। ন্যূনতম জ্ঞান থাকা উচিত, কিংবা আমাদের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রয়েছে, যারা ড্রাইভিং লাইসেন্স দিয়ে থাকেন, তারা ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সময় এই প্রশিক্ষণটুকু দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আমির একটা কথা উল্লেখ করেছে যে যখন বাহন চালকদেরকে লাইসেন্স প্রদান করা হয়, তখন কিন্তু এই সমস্ত আইন, সড়ক নিরাপত্তা আইন যেগুলো রয়েছে, সেই আইন সম্বন্ধে চালকের অবগত দিয়ে তার পরবর্তীতে লাইসেন্স পাওয়ার কথা। তো আমরা জানি একটা বিষয়, যে সড়ক দুর্ঘটনায় আমাদের দেশ, বিশ্বের যে সমস্ত সড়ক দুর্ঘটনা বহুল যে সমস্ত দেশ রয়েছে, সেই সমস্ত দেশের মধ্যে আমরা কিন্তু শীর্ষে রয়েছি। যে আমাদের দেশের ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা সব থেকে সহজ। এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য আমি বলতে চাইছি, সেটা হচ্ছে এখানে কোনো ড্রাইভারকে স্কুলে গিয়ে ড্রাইভিং শিখতে হয় না আমাদের এত অঞ্চলে। যদিও 2-1 জন শিখে, তো তাকে শিখতে হবে না। সে কোনো একজন দালাল মারফত যদি নির্দিষ্ট পরিমাণের টাকা, একটা মোটা অঙ্কের টাকা যদি সে পে করতে পারে, তাহলে ঘরে বসে আজকের সময়ে সে লাইসেন্স পেয়ে যেতে পারে। এটা কিন্তু একদম বাস্তব। আমি যদি ভুল বলে থাকি আপনারা মন্তব্যে জানাবেন, আমি 100% সেই আমার দোষটা স্বীকার করে নেব। আর যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনারা মন্তব্যে জানাবেন যে আমি সেই কথাটি সত্য বলছি। আমাদের দেশের যেটা সড়ক নিরাপত্তা, সেটা কিন্তু সব থেকে বেশি সড়কে যেটা দুর্ঘটনা সংঘটিত হয়, সেটা কিন্তু ভুলভাবে
ভুলভাবে গাড়ি চালানোর কারণে, ভুলভাবে গাড়ি দাঁড় করে রাখার কারণে আমরা আমরা এখানে সামান্য কিছু সময়ের আমাদের যেটা উপস্থিতি, সেই উপস্থিতির মধ্যে আমরা যে সমস্ত বাহনগুলোকে সড়কে দেখেছিলাম, অত্যন্ত ভালো লাগা একটা বিষয় কাজ করেছে এই মুহূর্তে। অন্ততপক্ষে আমরা দেখেছি যে যে সমস্ত বাহন সড়কের অর্ধেক অংশ থেকে বেশি জায়গা জুড়ে দাঁড় করাইয়ে রাখা ছিল, সেই সমস্ত বাহন কিন্তু বর্তমান সময়ে তারা কিন্তু গাড়িগুলোকে নির্দিষ্ট দূরত্বে, যেটাকে সাদা বর্ডার, সেই বর্ডারের ভিতরে নিয়ে গিয়েছেন। তো আমরা সম্মুখ দিকে এগোচ্ছি। আমরা আমরা আশা করছি এখনো পর্যন্ত যে 5, 7টি 10টি বাহনের আমরা সড়কের উপর কিভাবে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা তো তুলে ধরেছি। আমরা আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আমরা লায়লাপুর থেকে আজ যদি সম্ভব হয় আমরা অন্তত 15 কিলোমিটার ভাগা থেকে লায়লাপুর, আর তার পরবর্তী সেখান থেকে আরো কাবুগঞ্জ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তার মধ্যে যতগুলো গাড়ি এভাবে অন্যভাবে দাঁড় করে রাখা রয়েছে সবগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। তো এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটাও বাম বিদ্যাপীঠের আশপাশ একটা অঞ্চল। আমি ঠিক এই জায়গায় 1 বছর বা তার সামান্য বেশি সময় হবে, ঠিক এই জায়গায় একজন তরতাজা যুবক, মাত্র 20 বা 22 বছরের একটি যুবক ঠিক এই জায়গায় প্রাণ হারিয়েছিল। আর এই জায়গাটি টার্নিং, এদিক থেকে মিজোরামের দিক থেকে আসছে, আর এদিক দিয়ে বাঘাবাজার, কিন্তু এই সম্পূর্ণ টার্নিং এর একটি জায়গা। আর যে জায়গাতে অন্তত প্রতিদিন এখানে দুর্ঘটনার আশঙ্কা থাকে, সেটা আমি এই জন্য উল্লেখ করছি। এ সাইডে যদি আমরা দেখি, এ সাইডে ওয়ার্কশপ রয়েছে, সড়কের উপর গাড়িগুলাকে রেখে, এখানে সড়কের উপর গাড়িগুলাকে রেখে সেই সমস্ত গাড়িতে সারাইয়ের কাজ করা হয়। অপোজিট সাইডে একটি টায়ারের দোকান রয়েছে। এই সড়কের পরিসর কিন্তু এখানে ছোট্ট হয়ে আসে। আর মিজোরাম থেকে ছোট্ট রাস্তা, মিজোরামের যখনই বড় রাস্তাতে বাহনগুলো আসছে তারা কিন্তু অত্যন্ত গতি বাড়িয়ে নেয়। আর সেই গতি বাড়িয়ে নেওয়ার কারণে এখানে স্কুল ছুটি হয় যে কোনো সময়। যখন স্কুল ছুটি হয় তখন কিন্তু স্কুলের সময়ে এবং স্কুল ছুটির সময়ে এই রাস্তার মানে পাশ ধরে অজস্র ছাত্রছাত্রী, এই স্কুলের বাম বিদ্যাপীঠ স্কুলের ছাত্রছাত্রী, তারা কিন্তু সারিবদ্ধভাবে তারা যাতায়াত করেন। তো ঠিক এই জায়গাটি একটি ভয়ঙ্কর জায়গা আমি উল্লেখ করবো। এখানে অনেক জনের প্রাণ গিয়েছে। এই তো সেদিন তাজা একটি প্রাণ এখানে মোটরসাইকেল দিনের আলোয়, সেটা কিন্তু রাতে হয়নি। এখানে যে সারাইয়ের কাজ করছিল একটি বাহন, পরবর্তীতে পুলিশ আসার আগে রাস্তার উপরে দাঁড় করিয়ে সারাইয়ের কাজ করা একটি বাহন, অপোজিট সাইডে আরেকটি বাহন ছিল। সে প্রথমে সেই এখানে দাঁড়িয়ে থাকা যেটা বাহন সেটার পিছনে ধাক্কা দেয়, তার পরবর্তীতে অপোজিট সাইডে আরেকটি বাহনে ধাক্কা দিয়ে ঠিক এই জায়গা, আমি বর্তমানে যে জায়গায় রয়েছি এই জায়গাতেই তার বডিটি পড়েছিল। এখানে পুলিশ আসার আগে সড়কের দুই পাশের যে সমস্ত গাড়িগুলি দাঁড় করে রাখা ছিল সেই সমস্ত গাড়ি কিন্তু এখান থেকে পালিয়ে যায়। এখানে কিন্তু সড়কের দুই পাশে, টার্নিং এর দুই পাশে ওয়ার্কশপ রয়েছে, আর এখনো বাহন দাঁড়িয়ে রয়েছে। সৌভাগ্যবশত গাড়িগুলো কিন্তু সড়কের একদম পাশে দাঁড় করানো রয়েছে, যেটা বর্তমান সময়ে আমি যে জায়গায় রয়েছি এখান থেকে গতকালকের নুরামিনের যেটা ঘটনাস্থল, নুরামিন ঠিক যে জায়গায় মৃত্যু ঘটেছিল ঠিক এই জায়গা থেকে নুরামিনের গতকালকে যে বাহনের পিছনে ধাক্কা দিয়ে মৃত্যু ঘটে তার দূরত্ব মাত্র 50 মিটার বা তার থেকে কম হবে। যে জায়গায় ছোট বড়বুইয়া বলি আর নুরামিন বড়বুইয়া বলি গতকাল রাতে যেখানে দুর্ঘটনা সংঘটিত হয়েছিল, আমরা বর্তমানে ঠিক এই জায়গায় রয়েছি। 30-32 বছরের যুবক, যার 4টি সন্তান রয়েছে, ঘরে স্ত্রী এই মুহূর্তে বিধবা হলো। দুষ্টা কার ছিল? সম্পূর্ণ সড়কের উপর দাঁড় করে রাখা ছিল বাহন। এখানে সড়ককে কেউ তার বাপের সম্পত্তি মনে করে। তার আরো একটি উদাহরণ আমরা আপনাদের উদ্দেশ্যে এখানে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখি বিভিন্ন সময় সড়কের উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়। অনেকে তার নির্মাণ কাজ সেরে নেন সড়কের উপর, সেই ঢালাইয়ের মশলা বা অন্যান্য কিছু বানিয়ে। এটা কেউ তার নিজের সম্পদ মনে করেছিল, যে সড়কটা হয়তো তার ব্যক্তিগত সম্পদ, এখানে মাটি ফেলে রাখা হয়েছে। আর এই মাটি ফেলার কারণ ঘটেছে, সেটাই কারণ হতে পারে যে বাহন চালক তিনি দেখেছেন এখানে মাটি ফেলা রয়েছে, তিনি সড়কের সম্পূর্ণ উপরে গাড়িটি নিয়ে আসেন। আর এখানে সম্পূর্ণ বাপের সম্পদ, যে একটি জাতীয় সড়ককে মানুষ কিভাবে তার পৈতৃক সম্পদ বানাতে পারে তার প্রকৃষ্টতম উদাহরণ এটি। এখানে কিন্তু মাটিটি একদিন থেকে ফেলা নয়,
এখানে এই মাটিগুলো অনেক দিন থেকে এখানে এখানে ফেলা রয়েছে। আর সড়কের বৃহৎ অংশ জুড়ে এই সড়কের শেষ, যদি আমরা সড়কের শেষ প্রান্তটা দেখাতে যাই তাহলে এই সড়কের শেষ, তার পরবর্তীতে সড়ক, এই সড়কের মধ্য প্রান্ত থেকে 35 ফুট যেটাকে উল্লেখ করা হয়, মানুষ কিন্তু সড়ককে তার পৈতৃক সম্পত্তি বানিয়ে নেয়। আর সেই পৈতৃক সম্পত্তি বানিয়ে নেওয়ার কারণে কিন্তু অনেক সময় যে সমস্ত বাহন যারা ট্যাক্স দিয়ে রোডে চলাচল করে তারা কিন্তু বাধ্য হয়ে সড়কের মধ্যখানে দাঁড় করাতে বাধ্য হয়, আর দুর্ঘটনা সংঘটিত হয়। আমি যে বিষয়টি অবগত আছি যে এখানে একজন স্থানীয় নাগরিক যিনি গতকালকে দুর্ঘটনার পরপরই তিনি তার গাড়িতে উঠিয়ে নিয়েছিলেন, আমি যে বিষয়টি জানি। তো তার কাছ থেকে গতকাল ঠিক কি অবস্থাতে তিনি নূর আমিনকে পেয়েছিলেন সেই বিষয়টা। তো তুমি গতকালকে কিরকম পাইছিলা নূর আমিন, মানে কিতা হইছিল? আমি তো দোকানে ফান খাওয়াতে আইছি, আর এখনো দাস করে আওয়াজ হচ্ছে। আমার লগরে কে কইছে মিজু মিজু হইলে তো বাইন্টের হইব, আমার চিন পরিচয় হইব। হ্যাঁ, তখন আমি গেছি গেছে আমার লগরে ঘুমানো লইয়া, তারে লইয়া আমি মেডিকেল গেছি। কিন্তু কোন জায়গায় গেলে মারা গেছে কইছে না, আমি তারে কলিমা দিছি। আর যখন দলাই গেছি, দলাই না ওদের ওনার নাম কিটা এসপি টার্নিং গিয়ারে মারা গেছে। আর তখন আমার কাছে ফোন মারছে আরো আমার বন্ধু আমি হয়তো মারা গেছে। তো তিনি কিন্তু গতকালকের যেটা দুর্ঘটনাগ্রস্ত হয়, তিনি কিন্তু তার নিজের ব্যক্তিগত বাহন, তিনি এখানে সড়কে ছিলেন, তিনি তার নিজস্ব ব্যক্তিগত বাহন যেটা আছে সেই বাহনে তুলে কিন্তু এখান থেকে সেই নূর আমিনকে তিনি তুলে হসপিটালের উদ্দেশ্যে গিয়েছিলেন। তিনি উল্লেখ করছেন এখান থেকে অন্তত 3 কিলোমিটার বা 4 কিলোমিটার যাওয়ার পর রাস্তায় তার মৃত্যু হয়ে গিয়েছে। পরবর্তীতে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে মেডিকেলে ময়নাতদন্তের পর আজ তার লাশকে কবরস্থ করা হয়। একটা বিষয় অবগত হই কিছুক্ষণ এখানে দাঁড়ানোর পর, যে ডিসপুটেড ল্যান্ড, এখানে সড়কের উপর মাটি ফেলে রাখা হয়েছে, সেই মাটি তাদের ব্যক্তিগত বিবাদ। আর হাইওয়ের উপরে মাটি, আমি প্রশাসনের কাছে জবাব চাই, জানতে চাই। এখানে শুনেছি প্রশাসনের লোকরা এসেছেন, গতকালকেও এসেছিলেন এখানে ঠিক এই জায়গায়। এই সড়কের উপর যেটা মাটি ফেলা রয়েছে, সড়কের উপর মাটি ফেলা গতকালকের নূর আমিন মৃত্যুর প্রধান কারণ। যে বিষয়টা আরো একবার আমি সহযোগী আমার আমির হোসেন রয়েছে আমার ক্যামেরায়, আমি তাকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ দেখিয়ে দিতে ঠিক এই জায়গা, এক্সাক্ট লোকেশন যে জায়গাটি আমরা উল্লেখ করছি। এখানে যখনই মাটি ফেলা দেখবে কোনো বাহন চালক, সে সেটাকে সড়কের পাশে মনে করবে, অন্য কিছু নাই। তো ঠিক এক্সাক্ট যেটা জায়গা, হয়তো সেই নূর আমিনের রক্তের সেই রক্তের দাগ, সেই এই হচ্ছে সড়ক, সড়কের এই হচ্ছে সড়ক। আমরা সম্পূর্ণ হাইওয়ে আমি সহযোগী আমিরকে একটু এদিক দিয়ে গিয়ে দেখিয়ে দেওয়ার অনুরোধ করছি। এই হচ্ছে সড়ক, এই নূর আমিনের যেটা রক্তের দাগ সড়কের উপর পড়েছিল, সেই রক্তের দাগ মিটানোর জন্য জল মারা হয়েছে, জল ছিটানো হয়েছে। এই হচ্ছে সড়ক, এই হচ্ছে মাটি ফেলা। আর আমরা ভিডিও শুরুতে উল্লেখ করেছি, আরে একবার বলছি, সড়ককে কেউ কিন্তু তার পৈতৃক সম্পত্তি মনে করে, সে তার পৈতৃক সম্পত্তি মনে করে সড়ককে। এখানে সড়কটিকে নিজস্ব পৈতৃক সম্পত্তি হিসাবে বানিয়ে নেওয়া হয়েছে। এই জায়গায় যদি কারোর এগেইনস্টে এফআইআর করতে হয়, এই জায়গাতে যদি এই গতকালকের যেটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেজন্য যদি কেউ দায়ী হয়, যে যিনি এই রাস্তার উপরে মাটি ফেলেছেন তিনি কিন্তু সম্পূর্ণ দায়ী এই গতকালকের যেটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই দুর্ঘটনার জন্য আমার বিচারে। তো আপনারা বিচার করুন, যদি এখানে সড়কের এই অংশ জুড়ে মাটি ফেলা থাকে, তার পরবর্তীতে একজন বাহন চালক এখানে মাটি দেখে সে কি অনুভব করবে? আমি তো রাস্তার পাশেই দাঁড় করিয়েছি। তো সেটাই হয়েছে কাল এখানে, যে গতকালকের যেটা মোটরসাইকেল যেটা দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল তার অবশিষ্টাংশ, তার ধ্বংসাবশেষ মানুষ সড়কের উপর জল ছিটিয়ে তার রক্তের দাগ মিটানোর চেষ্টা করছেন। আর এখানে যে অবশিষ্টাংশ আপনারা দেখতে পাচ্ছেন, মোটরসাইকেল যে ভেঙে গিয়েছিল তার অবশিষ্টাংশ এখানে এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখনো তরতাজা রয়েছে। আমরা জানি না প্রশাসন কোন চশমা পড়ে
প্রশাসনের চোখে কোন ধরনের চশমা লাগানো থাকে। যদি প্রশাসনের চোখে, যদি প্রশাসন খালি চোখে দেখার কথা, যদি প্রশাসন খালি চোখে এই সমস্ত বস্তু দেখতে না পায়, তাহলে তাদেরকে চশমা ধরিয়ে দিন, তাদেরকে পরিয়ে দিন চশমা, যাতে সড়কের উপর এইভাবে অবৈধ যে সমস্ত কার্যক্রম রয়েছে সেই সমস্ত কার্যক্রমের বিরুদ্ধে, সেই সমস্ত কার্যক্রম প্রশাসনের নজরে আসে এবং ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ যিনি রয়েছেন ওনাকে রিকোয়েস্ট করব, এখানে যে মাটি যারা ফেলেছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। কখন একটি স্পটকে দুর্ঘটনা প্রবণ বলে লেখা হয় সাইনবোর্ড, আমরা রাস্তায় যাতায়াতে দেখে থাকি দুর্ঘটনা প্রবণ এরিয়া। তো আমার কাছে সব থেকে এই 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের শিলচর থেকে মিজোরামের যেটা সীমান্ত বাইরিংটি পর্যন্ত যে অংশ, সেই অংশের মধ্যে সব থেকে বেশি হটস্পট, দুর্ঘটনার যেটা হটস্পট বলে যে জায়গাটি, সেটা কিন্তু ঠিক এই জায়গা। এখানে কতজনের প্রাণ গিয়েছে তার কোনো ইয়ত্তা নেই, আমরা হিসাব গুনে আপনাদেরকে বলতে পারবো না। এই ঠিক আমি বর্তমানে যে জায়গায় রয়েছি, এদিক দিয়ে হাওয়াইতাং একটি রোড রয়েছে, এদিক থেকে গাড়ি বেরিয়ে আসে, ঠিক এই জায়গা থেকে আপনারা কিন্তু অপোজিট সাইডটা দেখতে পাচ্ছেন না, সেখানে কিন্তু টার্নিং, একটি বড় টার্নিং রয়েছে, আর সেই টার্নিং এদিক থেকে এখানে কিন্তু এখনো রাস্তার পাশে গাড়ি দাঁড় করে রাখা আছে। আর মিজোরামের দিক থেকে যে সমস্ত গাড়িগুলো আমরা আগে উল্লেখ করেছি, মিজোরামের দিক থেকে যে সমস্ত গাড়িগুলো আসে সেগুলো কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে আসে। আর ঠিক এই জায়গায় হয়তো দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নয়তো গাড়ির পিছন দিকে ধাক্কা, এভাবে করে নয়তো রোড ক্রস করতে গিয়ে ধাক্কা, বা এই সেই হাওয়াইতাং রোড যেটা রয়েছে সেই রোড থেকে সড়কে উঠে আসার সময়ে এখানকার যেটা দুর্ঘটনা। তো আমার 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের সব থেকে বেশি যেটা হটস্পট, সব থেকে বেশি যেটা দুর্ঘটনা প্রবণ এরিয়া, সেটাই আমার মনে হয় এই 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের এই চান্নিঘাট তেমাতা। তো আমার একটি রিকোয়েস্ট থাকবে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে, যে এই জায়গাটিকে অন্তত দুর্ঘটনা প্রবণ এরিয়া, অ্যাক্সিডেন্ট প্রবণ এরিয়া হিসাবে চিহ্নিত করে এখানে সাইনবোর্ড লাগানো হোক, যাহাতে করে মানুষ সতর্ক হয়ে ঠিক এই জায়গাটি পারাপার করেন। এখানে কতজনের প্রাণহানি ঘটেছে, কখন ঘটেছে, সেটা হিসাব বৎসরে অন্তত একদম কমেও অন্তত 10 থেকে 15 জন মানুষ ঠিক এই জায়গায় প্রাণ হারান, দুর্ঘটনার কবলে পড়ে। ভয়ঙ্কর দৃশ্য ঠিক এই মুহূর্তে আপনাদের সম্মুখে তুলে ধরছি, একটি ভয়ঙ্কর দৃশ্য। এই সড়ক, এগুলো ট্রেলার গাড়ি, দেখার উপায় নেই, দেখে বুঝার উপায় নেই। এখানে যে বাহন দাঁড় করে রাখা রয়েছে, এদিক দিয়ে মিজোরাম, এদিক দিয়ে যদি এই মুহূর্তে কোনো বাহন এদিক দিয়ে আসে, এটা কিন্তু সম্পূর্ণ রং সাইডে, সড়কের রং সাইড যেটাকে আমরা উল্লেখ করি, রং সাইডে আমাদের উপস্থিতি টের পেয়ে ইতিমধ্যে বাহনগুলোকে স্টার্ট করা হয়েছে, তারা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছে। আমরা অনেকগুলো বাহন এভাবে দেখেছি, যারা যখনই ক্যামেরা দেখেছে তখন তারা পালানোর চেষ্টা করেছে। এখানে একটি নয়, দুটি নয়, এই সম্মুখ থেকে একটি বাহন চলে গেল, আরো একটি বাহন এখান থেকে চলে যাচ্ছে। তো একে একে 3টি বাহন। এখানে যে ভয়ঙ্কর অবস্থা আমরা উল্লেখ করেছিলাম, যে সড়কের উপরে আমরা দেখিয়েছি ইতিমধ্যে আপনাদেরকে, কোথাও মাটি ফেলা রয়েছে, কোথাও নির্মাণ সামগ্রী ফেলা রয়েছে, আবার কোথাও এই সমস্ত এখানে আরো একটি বিষয় উল্লেখযোগ্য, এটা কিন্তু জাতীয় সড়ক। এই আমি বর্তমানে যে জায়গায় রয়েছে এখানে কিন্তু ফিস, আর অপোজিট সাইডে কিন্তু একটি ইট ভাটা রয়েছে। হ্যাঁ, ভয়ঙ্কর গর্ত, যেটা সাইড ভাম বলতে নেই, এটাকেও নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে নেওয়া হয়েছে। এখানে ইট বানানোর জন্য সড়কের সাইড কেটে নিয়ে মাটি দিয়ে ইট বানানো হচ্ছে। তার প্রমাণ হচ্ছে এখানে আপনারা দেখছেন এই নির্মাণ করা ইট, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর সড়কের যেটা সাইড, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই হচ্ছে সাইড কিন্তু সড়ক পরে এই একটি বাহন দাঁড় করা রয়েছে, সেই বাহনের পরে কিন্তু আর মাটি নেই, এটা কিন্তু ইট নির্মাণ করা হচ্ছে। আর তার অপোজিটে যেটা ভয়ঙ্কর যেটা দৃশ্য উল্লেখ করছি, এখানে আপনারা দেখে মনে করছেন এটা পাহাড়, এটা কোনো পাহাড় নয়, এটা মানব সৃষ্ট একটা পাহাড়। ভারতমালার রাস্তা নির্মাণের জন্য সড়কে ঠিক এভাবে স্তূপীকৃত পাথর অনেক দূর থেকে, অন্তত 500 মিটার দূর থেকে এভাবে সুউচ্চ পাহাড়ের টিলা, সুউচ্চ পাথরের টিলা, একদম সুউচ্চ সুদীর্ঘ একটি পাথরের টিলা বানিয়ে নেওয়া হয়েছে। এখানে কিন্তু যে 3টি ট্রেলার গাড়ি এখানে দাঁড় করে রাখা ছিল, সেই 3টি ট্রেলার গাড়ি
আমাদের ক্যামেরা দেখে যদিও পালিয়েছে, আমরা তাদের সহিত কোনো কথা বলিনি। তারা আমাদের উপস্থিতি টের পেয়ে যখনই আমরা ক্যামেরা বের করেছি তখন ক্যামেরার সম্মুখে তারা এখান থেকে পালিয়েছে। সেই সমস্ত পাথর তার কিন্তু আর চলার ক্ষমতা নেই, সেগুলো জবাবস্তু। এখানে সেই সমস্ত পাথর ফেলে রাখা হয়েছে। এখানেও কিন্তু দুর্ঘটনার প্রবল আশঙ্কা। যদিও রাস্তা নির্মাণের জন্য সড়কের উপর রাখা হয়েছে, তার পরবর্তীতেও এগুলোকে সড়কের উপর না রেখে হয়তো নির্দিষ্ট একটি দূরত্ব যেখানে দুর্ঘটনার সম্ভাবনা না থাকে সেভাবে দূরত্বেও রাখা যেত। চান্ডিগড় তিমুকা থেকে মাত্র 200 মিটার সম্মুখে হবে। এখানে ইতিমধ্যে দেখানো হয়েছে আপনাদেরকে যে রাস্তার সাইড বাম কেটে ইট বাট্টার ইট তৈরি করা হচ্ছে এবং রাস্তার পাশেই একদম গর্ত তৈরি করে ফেলা হয়েছে এবং এখানে সারিবদ্ধভাবে আপনারা দেখতে পাচ্ছেন সড়ক জুড়ে লম্বা লম্বা মিজোরামগামী লরি দাঁড়িয়ে রয়েছে। আর বিপরীত দিকে রয়েছে সড়কের একদম উপরেই রয়েছে বিশাল আকারের পাহাড় সম পাথর, যা দিয়ে ভারতমালা প্রকল্পের রাস্তা নির্মাণ করা হবে। গাড়ি প্রতিদিন যাতায়াত করে থাকে, অনেক মানুষের লাইফলাইন বলে এই রাস্তা পরিচিত। সেই রাস্তার দুই পাশে, এক পাশে হলো পাহাড়ে সম পাথর রাখা রাস্তা নির্মাণের জন্য, আর বিপরীত দিকে রয়েছে লম্বা লম্বা সারিবদ্ধভাবে লরি। এই যে ফাঁকা যে জায়গা, সড়কের যে মধ্যবর্তী অংশ, এই অংশ দিয়ে আরো 2টি লরি যদি যাতায়াত করে সেই সময় দুর্ঘটনার অত্যন্ত আশঙ্কা রয়েছে। উদ্দেশ্য করেছিলাম আজ আমরা অন্তত কাবুগঞ্জ থেকে লায়লাপুর এই 15 কিলোমিটার অংশে কোথায় সড়কের উপর গাড়ি দাঁড় করে রাখা হয়েছে, কোথায় কি অনৈতিক ভাবে নির্মাণ সামগ্রী ফেলা রয়েছে, আর কোথায় ঠিক সড়কের উপর মাটি ফেলা বা এভাবে সড়কের যে একটি হাইওয়ে কিভাবে মানুষ তার পৈতৃক সম্পত্তি বানিয়ে নিয়েছে সেগুলো তুলে ধরবো। সেই উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বেরিয়েছিলাম আমি আর আমার সহযোগী বন্ধু আমির। তো আমরা যখন বের হই তখন বাজে 9:30, আর যখন ভিডিওটি এন্ড করছি তখন অন্তত 11টা বেজে গিয়েছে। তো এই এত সময়ে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা সময়ে আমরা সম্মুখ দিকে অগ্রসর হতে গিয়ে মাত্র কয়েক কিলোমিটার, 4 থেকে 5 কিলোমিটার মাত্র আমরা লায়লাপুর পর্যন্ত পৌঁছতে পারিনি। এতটুকুর মধ্যে কিন্তু সম্পূর্ণ জঙ্গল আমরা উল্লেখ করব। জঙ্গলের মধ্যে এভাবে আমাদের চোখে বেশি আছে। এখান থেকে যদি আমরা সম্মুখ দিকে অগ্রসর হই কিন্তু একের পর এক পাহাড় দাঁড় করে রাখা হয়েছে সড়কের পাশে। যেটুকু এই 4-5 কিলোমিটারের মধ্যে যেগুলো আমাদের চোখে ধরা পড়েছে এগুলোতেই আমরা কিন্তু ক্লান্ত হয়ে গেছি। আমরা পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আমরা কাবুগঞ্জ থেকে লায়লাপুর পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। আমরা শুরু করেছি, সেটা আপনাদের সহযোগিতায়, তার অন্ততপক্ষে আমরা একটা প্রয়াস চালাবো। সফল হওয়া, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা, সেটা আপনাদের সহযোগিতা আবশ্যক। আপনারা সহযোগিতা করবেন যাতে প্রশাসনের দৃষ্টিগোচর হয় সেই সমস্ত বিষয়গুলো। সেই আশাটুকু পোষণ করে এই মুহূর্তে চান্নিঘাট তেমাতায় আমির হোসেন লস্করকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।